আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে নীরবেই ইসলামী ব্যাংকে ঘটল অদ্ভুত ঘটনা। আপনাদের মতামত জানাতে পারেন YouTube এর কমেন্ট বক্সে গিয়ে। ইসলামী ব্যাংক নিয়ে নানা ধরনের খবর আমরা পাচ্ছি বা একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে। মঙ্গলবার আমরা জাতীয় সংসদে দেখলাম বিএনপি এবং জামাতের মধ্যে এ নিয়ে বাহাস। ২ পক্ষই নানা ধরনের যুক্তি তুলে ধরে এটাই বলতে চেয়েছেন যে ব্যাংকটি রক্ষা করা অত্যন্ত অপরিহার্য। আমি মনে করি যে সবার আগে ব্যাংকটি রক্ষা করা প্রয়োজন। গ্রাহকদের আমানতের সুরক্ষা যেমন প্রয়োজন, একইভাবে ব্যাংকটি বিগত ফ্যাসিবাদী শাসন আমলে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি যেন কাটিয়ে উঠতে পারে। তো এটা নিয়ে আমি কদিন আগে একটা স্ট্যাটাস দেই। সেই স্ট্যাটাসটা ভাইরাল হয়। আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাতে পারি। আমি লিখেছিলাম যে, ইসলামী ব্যাংকে বিক্ষোভ এবং তোফায়েল আহমেদের মৃত্যুর খবরে ফেসবুকের নিউজ ফিড ভরপুর। ১৯৮৩ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হলেও এর পটভূমি তৈরি হয়েছিল জিয়াউর রহমানের আমলে। তার আমলেই বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ শুরু হয়। আবু নাসের আব্দুল জাহের মীর কাশেম আলীকে অনুপ্রাণিত করেছিলেন প্রেসিডেন্ট জিয়া। সুতরাং ব্যাংকটি রক্ষায় বর্তমান সরকারের দূরদর্শী ভূমিকা নেওয়া উচিত। এই প্রসঙ্গে আমি আরো কিছু কথা বলেছিলাম। ওই সময় আবার তোফায়েল আহমেদেরও মৃত্যু হয়েছিল। তো যাই হোক, আমি লিখেছিলাম, এদিকে এক সাক্ষাৎকারে তোফায়েল আহমেদ বলেছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি জিয়াউর রহমানকে চিনতেন না। অন্যদিকে আসম রব আমার নেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বা দাবি করেছিলেন তোফায়েল আহমেদ সহ ছাত্র নেতারা মুক্তিযুদ্ধকালে জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও তিনি তা আ করেননি বা সময় দেননি। শেষ অংশে আমি লিখেছি যে ইতিহাস সবসময় নির্মোহ থাকে, হোক সেটা ইসলামী ব্যাংক বা তোফায়েল আহমেদ। একদিন ঠিকই সত্যটা উন্মোচিত হয়, কিন্তু নির্মম সত্য হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। দেখুন, ইসলামী ব্যাংকের স্বপ্ন বোনা শুরু হয় ১৯৮১ সালে। সেই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে উদ্যমী তরুণরা সাক্ষাৎ করেছিলেন। ৩ জনের নাম অগ্রগণ্য: আব্দুল রাজ্জাক লস্কর, আবু নাসের আব্দুল জাহের এবং মীর কাসেম আলী। তারা সহ সম্ভবত আরো বেশ কজন তরুণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই বিষয়টি নিয়ে। তারা তুলে ধরেছিলেন যে দেশে একটা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করলে অভাবনীয় সাফল্য পাওয়া যেতে পারে। কিভাবে সেটা প্রতিষ্ঠিত হবে? কাদের শেয়ার থাকবে? বিদেশে এই ধরনের ব্যাংক কিভাবে চলছে? বা মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর কাছ থেকে কিভাবে সহযোগিতা নেয়া যেতে পারে? সেই সময়ে মীর কাসেম আলী, আব্দুর রাজ্জাক লস্কর এবং আব্দুল নাসের আব্দুল জাহের অনুপ্রেরণা পেয়েছিলেন প্রেসিডেন্টের কাছ থেকে। আপনারা জানেন যে জিয়াউর রহমান তার স্বল্পকালীন শাসনকালে অসম্ভব এবং অবিশ্বাস্য কাজ করেছিলেন। তার হাত ধরেই গার্মেন্ট শিল্প বিকশিত হয়। ১ম শুরু হয়। এরপর তার হাত ধরেই বিদেশে আমাদের শ্রমশক্তি রপ্তানি শুরু হয়। আরো অনেক বিষয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সূচনা করেছিলেন। তো তিনিও ইসলামী ব্যাংক করার জন্য যেসব তরুণ তার কাছে গিয়েছিলেন, তাদের দুর্দান্ত প্রেরণা দিয়েছিলেন, উৎসাহ দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন যে ৮১ সালেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। তো এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। ইতোমধ্যে এই তরুণরা যারা উদ্যোক্তা ছিলেন, তারা প্রেসিডেন্টের কাছ থেকে অনেক সুযোগ সুবিধাও পেয়েছিলেন বা পরামর্শ, সহযোগিতা, আন্তর্জাতিকভাবে আ বিভিন্ন সাহায্য সহযোগিতার দ্বারও উন্মুক্ত হয়েছিল মূলত প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরপরই। যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাতের মধ্যে মোটা দাগে এই ব্যাংকটি নিয়ে বাহাস চলছে বা বিতর্ক তৈরি হয়েছে। দেখুন, আজকের খবর হচ্ছে যে আবারও টাকার সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। কারণ আপনারা জানেন এই অস্থির অবস্থার মধ্যে হাজার কোটি টাকা তুলে নিয়েছে গ্রাহকরা। যারা আমানত রেখেছিলেন, তারা আমানত রাখতে আর আস্থা পাচ্ছেন না। একটা ব্যাংকের তো মূল বিষয়ই হচ্ছে আস্থা। সে আস্থা যখন নষ্ট হয়ে যায়, তখন তো আর কিছু থাকে না। তো সুতরাং গ্রাহকরা নানাভাবে মনে করছে যে এটা নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে। আওয়ামী লীগের সময়ে এস আলম তো এটাকে ফোকলা করে দিয়েছে। এখন আবার যেহেতু এটা নিয়ে এক পক্ষ আন্দোলন করছে, আবার অন্য পক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় আছে। সুতরাং আমরা এই ঝুঁকির মধ্যে না গিয়ে বরং এখান থেকে টাকা তুলে নিয়ে অধিকতর ভালো ব্যাংকে রাখবো। মূলত এই কারণেই টাকা উঠে যাচ্ছে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে অর্থ সংকটে পড়েছে ব্যাংকটি। ইসলামী ব্যাংক বাংলাদেশের
বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ চেয়েছে। চেয়ারম্যান নিয়োগের পর নানা বিতর্ক এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটি থেকে গ্রাহকরা গত সপ্তাহে ৫,০০০ কোটি টাকারও বেশি তুলে নিয়েছেন। এমন পরিস্থিতিতে গ্রাহকের চাহিদা সামাল দিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকা চেয়েছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন যে ইসলামী ব্যাংক ১০,০০০ কোটি টাকা ধার চেয়েছে, তবে এখনো টাকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইসলামী ব্যাংক সূত্র থেকে জানা গেছে যে গত ৩১শে মে থেকে ৭ জুন পর্যন্ত ব্যাংকটির আমানত কমেছে ৪,২০৪ কোটি টাকা। এরপর গত ২ দিনে আমানতের পরিমাণ আরও কমেছে। ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জবায়দুর রহমান পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংক তাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবারও সংসদে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই নতুন চেয়ারম্যানকে ফ্যাসিস্টের দোসর হিসেবে উল্লেখ করেছেন। তার কোথায় কি ঋণ আছে সেগুলো বলেছেন। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ নিজের সিদ্ধান্তে অনড় আছেন। তিনি বলেছেন যে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেই সব সিদ্ধান্ত ইতিবাচক হবে। তো যাই হোক, সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে চেয়ারম্যানের অপসারণের জন্য ধারাবাহিকভাবে ব্যাংকটির রাজধানীর দিলকুশার প্রধান কার্যালয়ের সামনে আমরা আন্দোলন দেখছি। গ্রাহকদের এই আন্দোলনকে সমর্থন দিয়েছে জামাত। কয়েকদিনের এই টানা আন্দোলনে গ্রাহকদের মধ্যে এক ধরনের আতঙ্কও ছড়িয়ে পড়েছে। আমরা আজকের ঘটনা যদি বলি, প্রত্যেকটা আ কার্যালয়ে বা প্রত্যেকটা শাখায় হাজার, হাজার গ্রাহক এসে উপস্থিত হচ্ছে তারা টাকা নিয়ে যাবার জন্যে। নারী গ্রাহকরাও একটা সমাবেশ করেছে। সেই সমাবেশ থেকে ব্যাংকের আর্থিক অনিয়ম এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে থাকা ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের তারা দাবি করেছে, প্রিয় দর্শক। তো এরকম একটা পরিস্থিতিতে শেয়ার বাজার থেকে নামে বেনামে শেয়ার কিনে সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২০১৭ সালে ইসলামী ব্যাংকটি দখল করেছিল এস আলম গ্রুপ। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটি এস আলমের দখলদার মুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ব্যাংক পরিচালনা করছেন। ব্যাংকটির ৫০% ঋণ এখন খেলাপি। এস আলমের ঋণ কেলেঙ্কারির কারণে একসময়ের ভালো ব্যাংকটি এখন আর্থিক সংকটে ভুগছে। এজন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ব্যাংকটি। এর আগেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নানা ধরনের সুবিধা নিয়েছিল। কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে যে গ্রাহকরা টাকা তুলে নিচ্ছে। শত, শত গ্রাহক ভিড় করছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসলামী ব্যাংকের শাখাগুলোতে। আমি অদ্ভুত কেন বলেছি জানেন? একদম নীরবে টাকা নিয়ে যাচ্ছে। কোন ধরনের হইচই নেই, কোন ধরনের বিক্ষোভও নেই। আবার ব্যাংকের কর্মকর্তারা যথেষ্ট সহযোগিতা করছেন টাকা দিয়ে দিবার জন্যে। আমি ২০১৪ সালে এই ব্যাংক থেকে আমার সকল প্রকার লেনদেন প্রত্যাহার করে নেই। কারণ তখনই এই ব্যাংকটিতে আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নীতি, নানা ধরনের রক্তচক্ষু এবং চাপিয়ে দেয়া আগ্রাসন আমি প্রত্যক্ষ করেছি। এ কারণেই আমি ২০১৪ সালের পর এই ব্যাংকে আর কোনো লেনদেন করিনি। এর বাইরে আরেকটা কারণ রয়েছে। আমার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে এটা আমার এক বন্ধু এসে জানাচ্ছিল। তিনি কিভাবে জানতে পারলেন? তিনি বললেন যে, "ব্যাংকের কর্মকর্তারা আপনাকে চেনে।" কথা প্রসঙ্গে আমার ওই বন্ধুর কাছে বলে দিয়েছিলেন যে, "এখানে আমিরুল মোমিনিন মানিকের তো এত টাকা আছে।" তো আমি খুব আশ্চর্য হয়েছিলাম। মানুষ ব্যাংকে টাকা রাখে নিরাপত্তার জন্যে। তথ্য যেন পাচার না হয় সেজন্যে। আমার ব্যাংকে কত টাকা আছে সেটা ৳১০ হোক অথবা ১০ লাখ হোক। কিন্তু সেটার পরিসংখ্যান বা হিসেব যদি অন্য কেউ জেনে যায়, তখন কিন্তু আশঙ্কা তৈরি হয়, আস্থা কমে যায় ব্যাংকের উপর। তো ওই ধরনের একটা ঘটনা ঘটেছিল ১৪ সালে, যে কারণে আমি আগ বাড়িয়ে ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল ২ টো, আমি ক্লোজ করে দেই। যাই হোক প্রিয় দর্শক, আমি কেন এই কথা বললাম যে আস্থার ঘাটতি যখন পড়ে, তখন কেবল ব্যাংক নয়, কোনো কিছুই আর টেকে না। এখন এখানে আস্থার ঘাটতি ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। অদ্ভুত যেটা ব্যাপার, ব্যাংকগুলোতে শত, শত গ্রাহকরা যাচ্ছে আর ব্যাংক কর্মকর্তারা কোনো ধরনের আপত্তি বা অজুহাত না দেখিয়ে টাকা দিয়ে দিচ্ছেন। অনেক শাখায় আজকে খবর পেলাম যে টাকা শেষ হয়ে গেছে, তারা টাকা দিতে পারেনি। তবে অনেক শাখাই টাকা দিয়েছে। তাদের কাছে টাকা থাকলেই সেগুলো গ্রাহকরা চাইলে দিয়ে দিচ্ছে। তো এখন দেখুন প্রত্যেকটা ব্যাংকের শাখায়
মানে প্রত্যেকটা শাখায় বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। হইচই ছাড়াই তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। আরেকটা অবাক ব্যাপার হচ্ছে যে অনেকে অ্যাকাউন্ট একেবারে ক্লোজ করে দিচ্ছেন। মানে অ্যাকাউন্ট তো স্বাভাবিকভাবে থেকে যায়, টাকা সবটুকু উত্তোলনের পরও। কিন্তু গ্রাহকগুলো আগ বাড়িয়ে দুঃখিত গ্রাহকরা আগ বাড়িয়ে ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করে দিচ্ছেন। এটাও একটা অবাক ব্যাপার। আবার কর্মকর্তারাও খুব একটা বাধা দিচ্ছেন না। অনেক সময় হয় কি যে টাকা নিতে গেলে ব্যাংক কর্মকর্তারা বলেন যে, "কোনো সমস্যা নেই, অসুবিধা হবে না, ভালোই চলবে। আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই।" এক্ষেত্রে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাও বলছেন না। তারা অবলীলায় টাকাও দিয়ে যাচ্ছেন। আমি একজন কর্মকর্তার কাছে জানতে চাইলাম যে, "কেন আপনারা বাধা দিচ্ছেন না?" তো তাদের একজন বললেন যে, "প্রথমত আসলে বাধা দেওয়ার এখতিয়ার নেই। গ্রাহক যদি চায় টাকা দিয়ে দিতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে, বাধা দিলে বরং আরো আশঙ্কা ছড়িয়ে পড়বে যে, এই ব্যাংক থেকে আর টাকা উত্তোলন করা যাবে না।" তো সেই কারণে তারা গ্রাহক চাওয়া মাত্র টাকা দিচ্ছেন, যদি তাদের কাছে টাকা থেকে থাকে। তো অনেক শাখায় ইতিমধ্যে সংকট শুরু হয়ে গেছে। কারণ যে পরিমাণ গ্রাহক উপস্থিত হচ্ছেন শাখাগুলোতে সে পরিমাণ টাকা নেই। প্রিয় দর্শক, তো এখন দেখুন এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে যে রেমিটেন্স ভয়াবহ কমে গেছে গত ১ মাসে। ধারাবাহিকভাবে কমছে। ওই যে আস্থার সংকট পড়েছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এই ব্যাংকটিকে রক্ষার জন্য সরকারের তরফ থেকে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এখন ধরুন রাজনৈতিকভাবে যদি আমি চিন্তা করি, এই ব্যাংকের ১০০ জন গ্রাহকের মধ্যে কত শতাংশ বিএনপি, কত শতাংশ জামাতের? বিএনপি ইসলামপন্থী বা ইসলামকে ভালোবাসেন বা ইসলামী ব্যাংককে ভালোবাসেন এইরকম লোকের সংখ্যা যদি ৬০% হয়, তাহলে এর বাইরে কমপক্ষে ২০ থেকে ৩০% গ্রাহক আছেন যারা সরাসরি বিএনপিকে সমর্থন করেন। আর এর বাইরে সাধারণ মানুষ তো আছেনই যারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বা কোন আদর্শিকভাবে চিন্তা তাদের মধ্যে নেই। তো দেখুন, এখন যেহেতু এই আন্দোলনের সঙ্গে জামাত একাত্মতা পোষণ করেছে, সুতরাং জামাত সমর্থিত ব্যক্তিবর্গ এখান থেকে টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা একটা স্বাভাবিক প্রবণতা। এরপরে কি হবে? সরকারকে সরকারকে কিন্তু বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে। তো সরকার যদি ভর্তুকি না দেয় তাহলে একদম স্থবির হয়ে যাবে। আরো ৫ টি ব্যাংকের ক্ষেত্রে যা ঘটেছে সেটা ঘটবে। যেমন আপনাদেরকে জানাই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই ব্যাংকের এমন করুণ দশা তৈরি হয়েছে, যিনি ৳৫,০০,০০,০০০ রেখেছেন, তিনি চেক নিয়ে গিয়ে ৫,০০০ থেকে ১০,০০০ টাকাও উঠাতে পারছেন না। তো এই রুগ্ন ব্যাংকগুলোকে আবার সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটা আমব্রেলার নিচে আনা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা প্রত্যাশা করি নতুন করে কোনো প্রতিষ্ঠান বন্ধ হবে না। একটা ছবি দেখাচ্ছি। প্রত্যেকটা শাখায় আজকে এইরকম পরিস্থিতি ছিল। অন্য কোনো লেনদেন হয়নি, টাকা জমা দেওয়া হয়নি। এটা কিন্তু টাকা উঠানোর লাইন। যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।